তারপরে দূরে রাস্তাটা কুয়াশার সাথে মিশেটাই হয়ে গেছে আমাদের এখান থেকে। খাওয়া চলছে আমাদের। তো গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম কালনা। এপিসোড 1-এ তোমাদের আমি দেখিয়েছিলাম যে কালনার পুজো কীরকম হয়, কতটা ঐতিহ্যপূর্ণ কালনার পুজো হয়। সেকেন্ড এপিসোডে আমি তোমাদেরকে আজকে দেখাবো যে কালনা শহরটা অ্যাকচুয়ালি কিসের জন্য সবথেকে বিখ্যাত। এখানে পোড়ামাটির মন্দির এবং যে ঐতিহাসিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কতটা অভূতপূর্ব সুন্দর, সেইগুলো আজকে তোমাদের সাথে আমি কভার করব। তো ভিডিওতে জুড়ে থাকো এবং শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের সেটা অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে যে বাইক নিয়ে বেরোচ্ছি না, যেহেতু এখানে পুজো আছে তো বেশিরভাগ জায়গাতেই রাস্তা বন্ধ থাকবে। তো আমরা এখানে টোটো নিয়ে পুরোটা কভার করব। তো চলো শুরু করা যাক। এখন আমরা 108 শিব মন্দিরে আছি, যেটা অম্বিকা কালনা সবথেকে প্রসিদ্ধ একটা জায়গা। এখানে এই মন্দিরটা দুটো বৃত্তাকার আকৃতিতে করা আছে, যার মধ্যে ভেতরের ছোট বৃত্ততে 34টা ছোট ছোট মন্দির এবং বাইরের বড় বৃত্ততে 74টা মন্দির মিলিয়ে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। এটা পুরোটাই পোড়ামাটির কাজ এবং এখানে প্রচুর টেরাকোটার কাজও দেখতে পাওয়া যাবে মন্দিরের গায়ে গায়ে। আর এটি মহারাজ তেজ বাহাদুর তৈরি করেছিলেন 1809 খ্রিস্টাব্দে। বিষ্ণুপুরের মহাধন সম্পত্তিকে জয় করার আনন্দে তিনি সাধারণত এই মন্দিরটা তৈরি করেছিলেন। তিনি যখন শিবের ধ্যানে বসেছিলেন সেখান থেকেই তার এই মন্দির তৈরি করার আইডিয়া আসে। এই মন্দিরে 108টা শিব মন্দির ছোট ছোট তৈরি করার পেছনে কিন্তু মেন কারণ হচ্ছে যে জপমালার পুঁথি থাকে 108টা, সেখান থেকে তিনি এই আইডিয়াটা গ্রহণ করেছিলেন এবং সেটা থেকে এটা তৈরি হয়। আর এখানে মন্দিরের গায়ে গায়ে প্রচুর টেরাকোটার কাজ দেখতে পাওয়া যাবে। এই দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটা মন্দিরের গায়ে কিন্তু টেরাকোটার কাজ করা আছে। এখানে আরেকটা জিনিস কিন্তু নোটিস করার মতো, এখানে কিন্তু তোমরা সাদা এবং কালো দু ধরনেরই শিবলিঙ্গ দেখতে পাবে, যেটা কিন্তু খুবই আশ্চর্যজনক। মানে বাইরের যে বৃত্তে 74টা মন্দির আছে সেখানে সাদা এবং কালো উভয় রঙেরই শিবলিঙ্গ আছে, যেখানে আবার ভেতরের যে বৃত্তটা আছে যেখানে 34টা মন্দির সেখানে কিন্তু শুধু সাদা শিবলিঙ্গ দেখতে পাবে। এই মন্দির কিন্তু কালনা তথা পশ্চিমবঙ্গের একটা অন্যতম আকর্ষণ। এই মন্দিরের বয়স প্রায় 200 বছরের ওপরে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাজগুলো এখনও কতটা নিখুঁতভাবে রয়েছে। অবশ্যই গভর্নমেন্ট এটা মেনটেন করে, কিন্তু হাতের কাজ দেখে তখনকার শিল্পীদের কতটা নিপুণ কাজ সেটা তোমরা ধারণা করতে পারো। তো বন্ধুরা, আমি একটা ইনফরমেশন পেলাম, আমি ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে রাখা দরকার। তো 108 শিব মন্দির থেকে ঘুরে রাজবাড়িতে যখন যাচ্ছি তখন একটা সিকিউরিটি গার্ড আমাকে ধরে নেয় এবং সে আমাকে বলে এখানে ব্লগিং করা নিষিদ্ধ। বেসিক্যালি অন্যান্যরাও ফোনের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট এসব করছিল, কিন্তু আমার হাতে যেহেতু অ্যাকশন ক্যামেরা ছিল আর গলাতে মাইকটাও লাগানো ছিল, তো সেইটা দেখে প্রথমে তো আমাকে আটকে কিছুতে সে ব্লগিং করতে দেবে না, তার সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলে এবং শেষ পর্যন্ত তার সমস্ত কথা শুনে আমি এটা বুঝতে পারি যে ওদের ব্লগিং এখানে করার জন্য ওদের পারমিশন লাগে। মানে ওদের ওখানে যে অফিস আছে সেখান থেকে পারমিশন নিতে হয় এবং নিয়ে ওখানে 50 টাকা টিকিট কেটে তবেই এখানে ভিডিও শ্যুট করা যাবে। আর এখন সরস্বতী পুজোর জন্য এই 4 দিন অফিস বন্ধ আছে, তো তার জন্য যেহেতু টিকিট কাটা যাবে না, তো তার জন্য সিকিউরিটি হচ্ছে তোমাদের ভিডিও করতে অ্যালাউ করবে না। তো আমি ইনফরমেশানটা পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে রাখি। তো তোমরা যদি কখনো আসো এটা অবশ্যই মাথায় রাখবে।
ঘড়িতে এখন 4:15 বাজে, আর আমরা আবার রেডি হয়ে গেছি কালনা থেকে বেরোনোর জন্য। তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। এখানে খুবই সুন্দর ঘোরা হয়েছে, প্রচুর ঠাকুর দেখেছি, সব এখানে ঐতিহাসিক জায়গায় ঘুরেছি, সব মিলিয়ে কিন্তু দারুণ ফাটিয়ে মজা হয়েছে। তো চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে হেলমেটের ক্যামেরা সেটাতে। তো গাইজ ঘড়িতে এখন বাজে 4:48, আর ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও এখানে কিন্তু অসম্ভব মজা হয়েছে। একদিনই ছিলাম বলতে পারো, একদিনের বেশি ছিলাম না, কিন্তু সেই একদিনেও অসম্ভব মজা হয়েছে। দেখো পুজোর আমেজ এখনও কাটেনি, সবাই পুজো ভাবে আছে এখনও। আর আজকে রোববার, তো প্রচুর লোকের ছুটিও আছে। ওখানে দেখো ব্যান্ড হচ্ছে, সিঙ্গিং হচ্ছে, সব মিলিয়ে এখনও কিন্তু এখানে পুজোর আমেজ চরমে আছে। তো বন্ধুরা, আমাদের ডিস্টেন্সটা এবারও 100 কিলোমিটার্স মতো থাকবে। আর ফেরার যে এই ডিস্টেন্সটা আমরা কভার করব, এটা পুরো নন স্টপ হবে, মাঝখানে কোথাও স্টপ নেবো না। আসার সাথে যেমন একটা ধাবাতে আমরা স্টপ নিয়েছিলাম, খিদে পেয়েছিল আমাদের খাওয়ার জন্য, সেটা কিন্তু এবারে নেবো না, পুরোটাই ট্রেনে ডাইরেক্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো গাইজ আমরা 8-9 কিলোমিটার মতো এগিয়ে এসেছি। বাঁদিকে তোমরা জাস্ট ভিউটা দেখো, আমি ভিউটা দেখানোর জন্য আরও ক্যামেরাটা অন করলাম। বাঁদিকের ভিউটা দেখো কি সুন্দর লাগছে, মানে সর্ষের ক্ষেত, সবুজ, প্লাস দূরে দেখো কুয়াশা পড়েছে, কুয়াশাতে সাদা হয়ে গেছে, কি অসাধারণ লাগছে, ধারণা করতে পারবে না কি সুন্দর লাগছে, অসাধারণ। ভাই এইসব দেখে রাইড সার্থক, যতই ছোট হোক না কেন, 100 কিলোমিটার রাইড হলো এসব দেখে সার্থক। তো বন্ধুরা, এখন আমরা বলাগড় পার করে বলাগড় ব্রিজ ক্রস করে নিয়েছি, করে এই মুহূর্তে এখন আমরা মগড়া ক্রস করছি। আর এখান থেকে আমাদের আর 1.5 ঘন্টা মতোই লাগার কথা। রাস্তা খুব ভালোই আছে, রাস্তা তো কোনো অসুবিধা নেই। আর ওদিকে যখন আসছিলাম NH6-এ, ওখানে তো এত সর্ষের ক্ষেত ছিল যে মানে আমি দেখাতে ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে যেত, এত সুন্দর দৃশ্য ছিল। আমি তাও একটা ক্যাপচার করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, কিন্তু ওটা ছাড়া ওখানে কিন্তু অসাধারণ লাগছিল, মানে আমি তো শুধু ডান দিক বাঁ দিক দেখেই চালাচ্ছিলাম, রাস্তাতে মানে দেখছিলামই না। তো সামনে শ্রীরামপুর 27 কিলোমিটার, চুঁচুড়া আর 12 কিলোমিটার, কলকাতা এখনও 54। তো বন্ধুরা, আমাদের আর যাত্রাপথের 32 কিলোমিটার বাকি। এখন আমরা অলমোস্ট ডানকুনির কাছাকাছি এসে গেছি। এখান থেকে আর কিছুটা গেলেই সাঁতরাগাছি ঢুকে যাব। রাস্তায় একটু জ্যাম ছিল, মগড়া পার করার পর রাস্তায় অনেকটা জ্যাম পেয়েছি, তার জন্য আমাদের মানে ইউজুয়ালের থেকে একটু বেশি টাইম লেগে গেল, যেটা লাগার কথা না, আমি এক্সপেক্ট করিনি এতটা টাইম লাগবে। বেশ জ্যাম ছিল, মানে অ্যাকচুয়ালি জ্যামটা অন্যরকম কিছু না, এই লরির জ্যামই ছিল, দুটো ভারী লরি পাশাপাশি চলছিল, কিছুতেই সাইড দিতে পারছিল না, তো যার ফলে প্রচুর লম্বা জ্যাম লেগে গেছিলো। পরে যখন আমি সামনে গেলাম তখন দেখতে পেলাম। তো চলো, এগুলো তো যাত্রাপথে চলতেই থাকবে। বাড়ি যেতে সত্যি বলতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর ঘুরেছি ওখানে, আর এত শর্ট টাইম, যে মানে কত শীঘ্রই যে এতটা টাইম কেটে গেল, একদিন পুরো কেটে গেল এত তাড়াতাড়ি, কিছু বুঝতেই পারলাম না। সবে তো গিয়ে গঙ্গার ঘাটে বসেছিলাম, গঙ্গার হাওয়া খাচ্ছিলাম, মন্দির দর্শন করছিলাম, আমাদের কলকাতার দুর্গাপুজোর মতো ক্রেজি লেভেলের সরস্বতী পুজো দেখছিলাম। সেসব দেখতে কখন যে একটা দিন পুরো কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। তো বন্ধুরা, এখানে একটা ছোট গন্ডগোল হয়ে গেছে,
আমায় শুরুতেই হাইওয়েতে বেলগাছিয়ার রাস্তা দেখাচ্ছিল, আমি সেটা নিইনি, সেটা না নিয়ে আমি সাঁতরাগাছির দিক দিয়েই ঢুকেছি। বিকজ তখন আমি জানতাম না যে সেকেন্ড হুগলি ব্রিজ রোববার বন্ধ থাকবে। আর এখানে আসার পরে বিশাল চব্য হয়ে গেছে, হুগলি ব্রিজ বন্ধ করে দিয়েছে, এখন গাড়ি ওদিকে ঢুকতে দেবে না। ওই রোববার করে ওদের যা মেনটেনেন্স চেক আপ হয় সেইটার জন্য। তো তোমরাও যদি এটা না জেনে থাকো তাহলে এটা জেনে রাখো যে রোববার করে হুগলি ব্রিজে মেনটেনেন্সের কাজ হয় এবং প্রত্যেক রোববার বন্ধ থাকে। তো হুগলির দিক থেকে আসতে চাইলে আসতে পারবে না। এখন আমাকে তো মনে হচ্ছে হাওড়া দিয়ে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজে আছি এখন। হ্যাঁ, হুগলি নয় তো হাওড়া, কোনো একটা ব্রিজ তো নিতেই হবে ওপারে যাওয়ার জন্য, তাছাড়া আর কোনো উপায় নেই। তো হাওড়া ব্রিজে এনে তুলেছে শেষমেশ। তো গাইজ আমরা পার্ক স্ট্রিট থেকে যাচ্ছি, মলালি থেকে নিলাম না, কারণ মলালি থেকে অযথা আমাদের জ্যামের সম্মুখীন হতে হতো। তো পার্ক স্ট্রিট থেকে বেরিয়ে যাবো, শর্টও হবে, তাড়াতাড়ি হবে। পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে ওখান থেকে বালিগঞ্জ পাহাড়ির দিকে ঢুকে যাবো। তো বন্ধুরা 7 পয়েন্ট থেকে ঢুকে গেছি বালিগঞ্জ পাহাড়ির দিকে। সামনেই আসছে কোয়েস্ট মল, কোয়েস্ট মল পার করেই আমি বাদিক নিয়ে নেবো। তোমরা কিন্তু অবশ্যই আমায় জানিও, কমেন্ট করে জানিও যে এই সিরিজটা তোমাদের কীরকম লাগলো কালনা রাইডে, আর এরকম আরও সিরিজ তোমরা দেখতে চাও কি না, তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আমি এরপরেও আরও নতুন নতুন রাইড প্ল্যান করছি, তো খুব শিগগিরই এরকম আরও নতুন সিরিজ নিয়ে তোমাদের সামনে আসবো, যেগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর এই ভিডিওটাকে প্রচুর লাইক করো, সব বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আমিও ফিডব্যাক পাই যে ভিডিওটা কীরকম হয়েছে, ভালো হয়েছে কি না। আশা করি তোমাদেরও ভিডিওটা খুব ভালো লাগবে। আর অবশ্যই যা মনে হবে আমাকে কমেন্ট করে সেটা জানাও, যাতে আমি সেটা পরের বারে ইমপ্রুভ করতে পারি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং প্রচুর শেয়ার করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে এই ধরনের আরও ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো চলো কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।